প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেল মিতন স্মার্ট ক্লাসে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে ভেক্টর অ্যালজেব্রার দুটি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি সেই ভেক্টর অ্যালজেব্রার দুটি অধ্যায়ের ভিডিওগুলি না দেখে থাকো, তবে আমার প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। যেহেতু ভেক্টর অ্যালজেব্রার অনেকগুলো ভিডিও হয়ে গেছে, তাই তোমাদের এখন ভেক্টর অ্যালজেব্রাটা একটু একঘেয়েমি মনে হবে। সেই একঘেয়েমিটা তোমাদের চেঞ্জ করার জন্যই আমি ভেক্টর অ্যালজেব্রাটাকে কিছুদিনের জন্য স্টপ রেখে আমি কলনবিদ্যাটা শুরু করছি। তোমরা জানো কলনবিদ্যা থেকে পরীক্ষায় 20 মার্কের কোয়েশ্চেন আসবে। তো এই কলনবিদ্যাটা ভালো করে তোমাদের বুঝতে হবে এবং এই কলনবিদ্যাটা অনেকটাই সহজ। বেশ কিছু সূত্র মনে রাখলেই কিন্তু কলনবিদ্যার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো কলনবিদ্যাটা শুরু করা যাক। তো কলনবিদ্যা হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা তোমরা 11 এবং 12 মিলে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মানে হচ্ছে অন্তর্কলন বিদ্যা। অন্তর্কলন বিদ্যার মধ্যে কী কী ছিল? লিমিট, ডেরিভেটিভ মানে সীমা এবং অবকলন। 2 নম্বর ছিল কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, সেটা সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা, এটা তোমরা ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারে পড়েছো। আর 3 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এটাও তোমাদের হয়ে গেছে থার্ড সেমিস্টারে। এখন তোমাদের হবে কি ইন্টিগ্রাল ক্যালকুলাস পার্টটা। ইন্টিগ্রাল ক্যালকুলাস মানে হচ্ছে সমাকলন বিদ্যা। এই সমাকলন বিদ্যার মধ্যে 3টি পার্ট পড়ছে। একটা হচ্ছে ইন্টিগ্রালস মানে সমাকল, 2 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল মানে সমাকল এর প্রয়োগ, 3 নম্বর হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে অবকল সমীকরণ। এই 3টে পার্ট তোমাদের ফোর্থ সেমিস্টারে আছে। আমরা এই 3টে পার্ট এখন করব। তো এই 3টে পার্ট থেকে তোমাদের টোটাল নাম্বার থাকবে 20 মার্কস। তবে আমি আজকে শুরু করব প্রথম পার্টটা ইন্টিগ্রালস মানে সমাকল। ইন্টিগ্রালস আবার দুই রকম হয়, একটা হচ্ছে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রাল মানে অনির্দিষ্ট সমাকল, আর একটা হচ্ছে নির্দিষ্ট সমাকল। তো ফার্স্টে আছে আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে অনির্দিষ্ট সমাকল। তো চলো এবার অনির্দিষ্ট সমাকলটা শুরু করা যাক। দেখো, এই ইন্টিগ্রেশন অধ্যায়টি করতে গেলে তোমাদের কিন্তু ডিফারেন্সিয়েশনটা ভালো করে জানতে হবে। তো আশা করছি তোমরা ডিফারেন্সিয়েশন ফর্মুলাগুলো এবং ডিফারেন্সিয়েশনটা ভালো করে জানো। চলো, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটি অপেক্ষক y = f(x) যদি হয়, এর ডিফারেন্সিয়েশন যদি করা হয়, তবে কি পাবো আমরা? dy/dx, অথবা এটাও পেতে পারি f'(x)ও লিখতে পারি আমি, তাই না? তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডেরিভেটিভ। তো ডিফারেন্সিয়েশন করলে কি পাই? যেটি পাই সেটাকে বলা হয় কি ডেরিভেটিভ। এবার কি কোনো পদ্ধতি আছে যার সাহায্যে আমরা ডেরিভেটিভ থেকে পুনরায় সেই অপেক্ষকটাকে ফিরে পাবো? এইরকম কোনো পদ্ধতি আছে কি যে পদ্ধতির সাহায্যে আমরা ডেরিভেটিভ থেকে আবার পুনরায় সেই অপেক্ষকটিকে পূর্বের অপেক্ষকটিকে ফিরে পাবো? অবশ্যই আছে, তার নাম হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন পদ্ধতি বলা হয়। ঠিক আছে, আর এটাকে বলা হয় অবকলন পদ্ধতি। তো সমাকলন পদ্ধতির সাহায্যে আমরা এই dy/dx থেকে আমরা পুনরায় y = f(x) অপেক্ষকটিকে পেতে পারি। তো এই যে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন, এই দুটির ক্ষেত্রে কিন্তু নিউটন এবং লিবনিজ বিজ্ঞানী দুজনের অবদান কিন্তু অনস্বীকার্য। তাদের জন্যই কিন্তু আমরা এই দুটি জিনিস প্রায় শিখতে পাচ্ছি। তো এই ডেরিভেটিভের থেকে যে পাচ্ছি আমি অপেক্ষকটা পুনরায়, সেই অপেক্ষকটাকে বলা হয় ইন্টিগ্রাল। অপেক্ষকটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? ইন্টিগ্রাল, INTEGRAL, বা বাংলায় বলা হয় সমাকল। তো যে অপেক্ষকটি পাচ্ছি তাকে বলা হয় সমাকল, আর যে পদ্ধতির সাহায্যে পাচ্ছি তাকে বলা হয় ইন্টিগ্রেশন। আর এখানেও যে পদ্ধতি পাচ্ছি তাকে বলা হয় ডিফারেন্সিয়েশন, আর যাকে পাচ্ছি সেটাকে বলা হয় ডেরিভেটিভ। ঠিক আছে, এবার ইন্টিগ্রালটাকে আবার অনেক রকম নাম আছে ইন্টিগ্রালের। প্রিমিটিভও বলা হয় বা অ্যান্টি ডেরিভেটিভও বলা হয় এটাকে। এগুলো কিন্তু সবটাই এই অপেক্ষকের নাম। ঠিক আছে, তো আমরা ইন্টিগ্রাল আকারেই চিনি সবগুলো, যেহেতু চ্যাপ্টারের নামটা আমরা ইন্টিগ্রাল আছে তাই ইন্টিগ্রাল দিয়েই পড়বো আমরা। তবে এখান থেকে কি সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে? সিদ্ধান্ত কি নিতে পারি এখান থেকে? সিদ্ধান্ত পাচ্ছি কি, 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে সমাকলন হলো সমাকল নির্ণয়ের
নির্ণয়ের পদ্ধতি। 2 নম্বর কি সিদ্ধান্ত নিতে পারছি? 2 নম্বর সিদ্ধান্ত নিতে পারছি যে সমাকলন প্রক্রিয়াটা হলো সমাকলন প্রক্রিয়াটি হলো অবকলন প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া। কেন? কারণ তোমরা বুঝতেই পারছো যে কোনো একটি অপেক্ষক y = fx, একে অবকলন করলে আমরা পাচ্ছি dy/dx, এবং সেই dy/dx থেকে আমরা আবার পুনরায় y = fx অপেক্ষকটা পাচ্ছি সমাকলন করে। তাই জন্যই সমাকলন হলো অবকলন প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া। অবকলনকে কি সিম্বল আকারে লেখা হয় তোমরা জানো? ddx দিয়ে লেখা হয় অবকলনকে, তাই না? সেই রকম সমাকলনের চিহ্ন হচ্ছে একটা সাপের মতো এই রকম দেখতে, এটা হচ্ছে সমাকলনের চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে সমাকলনের সিম্বল। এবার একটি উদাহরণের সাহায্যে দেখা যাক। আমরা জানি ddx অফ sin x সমান সমান কত হয়? cos x, তাই না? তার মানে sin x এর অবকলন হচ্ছে কি? cos x। তবে cos x থেকে sin x আনতে গেলে cos x এর তার মানে ইন্টিগ্রেশন করলে বা সমাকলন করলে আসবে sin x। তার মানে cos x এর সমাকলন হচ্ছে sin x, তাই না? এখান থেকে বুঝতে পারছি। তো আমরা লিখতে পারবো, এখান থেকে কি লিখতে পারবো? cos x এর সমাকল হলো sin x, তাই না? এবার দেখা যাচ্ছে যে শুধু cos x এর সমাকলন sin x নয়, যদি আমরা ddx অফ sin x প্লাস 5 করি, তার ডেরিভেটিভ করলে কত হয়? sin x এর ডেরিভেটিভ cos x, আর 5 হচ্ছে ধ্রুবক সংখ্যা, তার ডেরিভেটিভ 0, তার মানে এরও ডেরিভেটিভ করলে কি আসে? cos x। তার মানে এখান থেকে তবে কি বলতে পারবো? cos x এর সমাকলন হচ্ছে sin x প্লাস 5 বলতে পারবো তো? এখান থেকে বলতে পারছি কি cos x এর সমাকলন হলো sin x প্লাস 5। আবার যদি ddx অফ sin x মাইনাস যে কোনো একটা নেগেটিভ সংখ্যা করছি 3 সমান সমান কত হবে? এরও ডেরিভেটিভ করলে কি হয়? cos x। তবে এখান থেকে কি বলতে পারবো? তো cos x এর সমাকল হলো sin x মাইনাস 3। দেখো তো তিনটি ক্ষেত্রেই সমাকল নির্ণয় করলাম cos x এর, তো 3 রকম আসলো। এখানে উপরের তিনটি থেকে কি দেখতে পাচ্ছি? যে cos x এর সমাকল কিন্তু কোনো নির্দিষ্ট কিছু নেই, কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারছি, cos x এর সমাকলের মধ্যে প্রত্যেকটাতেই কিন্তু sin x টার্মটা কমন আছেই। দেখো এখানেও sin x আছে, এখানেও sin x আছে, প্রত্যেকটাতেই কিন্তু sin x আছে। তবে যদি আমরা একটা ডেরিভেটিভ করি ddx অফ sin x তো থাকছেই, প্লাস c যদি নিই, এর ডেরিভেটিভ করলেও cos x হবে, যেখানে c একটি x নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক। মানে c এর মান হচ্ছে x ছাড়া যে কোনো অনির্দিষ্ট ধ্রুবক, তাই না? তো তবে দেখো ddx অফ এটা সমান সমান cos x, মানে কি cos x এর সমাকল হচ্ছে এটা। তার মানে এটাকে থেকে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ cos x dx সমান সমান sin x প্লাস c লিখতে পারবো। যেহেতু আমরা কি বললাম, এটা হচ্ছে অবকলন করলে পাই, আর cos x এর সমাকলন করলে পাবো sin x প্লাস c, তাই না? তো তার মানে cos x dx ইন্টিগ্রেশন অফ cos x dx সমান সমান sin x প্লাস c, মানে cos x এর সাপেক্ষে সমাকলন করলে পাবো কি আমরা? sin x প্লাস c। তবে এটি একটা পেলাম আমরা ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে দেখো c একটি ধ্রুবক পাচ্ছি না, অনির্দিষ্ট ধ্রুবক। এই জন্যই এই সমাকলন প্রক্রিয়াটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকলন, কারণ এর নির্দিষ্ট কোনো মান একটি পাচ্ছি না, c এর মানের উপর পরিবর্তন হতে থাকছে। তাই জন্যই এই সমাকলনটাকে বলা হয় অনির্দিষ্ট
সমাকলন। যদি সি এর কোনো মান ফিক্সড পেতাম একটাই, যে এটা ছাড়া অন্য কিছু হবে না, তখন সেই সমাকলনটাকে বলবো আমরা নির্দিষ্ট সমাকলন। তো সমাকলন নির্দিষ্ট অনির্দিষ্ট বোঝা গেল। সি যদি থাকে অনির্দিষ্ট সমাকলন, আর সি এর বদলে কোনো যদি একটা ফিক্সড সংখ্যা বা কিছু থাকে তখন তাকে বলবো আমরা নির্দিষ্ট সমাকলন। তো দেখো এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, ইন্টিগ্রেশন cos x dx সমান sin x। আচ্ছা, এবার সমাকলনের জ্যামিতিক ধারণাটা কি তোমরা জেনে নাও। দেখো আমরা অবকলনের ক্ষেত্রে কি জানি, যে কোনো একটি ক্ষেত্র বা আকৃতি যদি হয়, কোনো একটি ক্ষেত্র বা আকৃতিকে একে অসংখ্য টুকরো টুকরো করার পদ্ধতিকেই বলা হয় অবকলন, তাই না? এই ক্ষেত্রটাকে অসংখ্য টুকরো টুকরো করবো, অসীম সংখ্যক টুকরো টুকরো করবো, এই পদ্ধতিকে বলা হয় কি অবকলন। আর সমাকলন হচ্ছে এই টুকরো টুকরোগুলিকে অল্প অল্প করে যোগ করে 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 আবার সেই ক্ষেত্রটিকে নির্ণয় করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে, এই টুকরোগুলোকে যোগ করে করে আবার সেই ক্ষেত্রটিকে নির্ণয় করার পদ্ধতিকেই বলছি আমরা সমাকলন। তার মানে সমাকলনের সাহায্যে কি পাওয়া যায়, ধরো একটা এইরকম একটা ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, আর একটা y = fx একটা ধরো অপেক্ষক আছে। সমাকলনের সাহায্যে ধরো এই অপেক্ষকটার এই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এবার যেহেতু ধ্রুবক সি আছে, মানে ক্ষেত্রফলটা দেখো চলতেই থাকছে, শেষ হচ্ছে না। তার মানে সমাকলনের সাহায্যে কি ক্ষেত্রফল নির্ণয় করা যাচ্ছে কোনো একটি ক্ষেত্রের। এবার যদি ধ্রুবকটা যদি ফিক্সড হয়ে যায়, ধরো এখান থেকে এইটুকু ক্ষেত্রের যদি সমাকলন নির্ণয় করতে বলে, মানে এখান থেকে এইটুকু অংশের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তবে আমার ধ্রুবকটা থাকছে না, ফিক্সড হয়ে যাচ্ছে না মানটা, ক্ষেত্রফলটা, তখন এইটুকু অংশের ক্ষেত্রফলটাকে বলবো আমরা নির্দিষ্ট সমাকলন। আর যেহেতু এটা দেখো চলতে থাকছে মানটা, সি এর মান যেহেতু ফিক্সড নাই, তাই এই সমাকলনটাকে গোটাটাকে বলবো আমরা অনির্দিষ্ট সমাকলন। তো নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে সি এর মানটা ফিক্সড হয়ে যাবে, তাই জন্য ক্ষেত্রফলটাও ফিক্সড হয়ে যাবে কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গা পর্যন্ত, ঠিক আছে? তো সমাকলনের সাহায্যে খুব সহজভাবে বলা যায় যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, বা অসংখ্য টুকরো টুকরো বা অসীম সংখ্যক টুকরোকে একসঙ্গে জোড়া লাগানোর পদ্ধতি হচ্ছে সমাকলন পদ্ধতি। আচ্ছা, তোমরা জানো সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে কতগুলি সংখ্যাকে বা কতগুলি ডিসক্রিট সংখ্যা বা কতগুলি বিচ্ছিন্ন সংখ্যার যোগফল বোঝায় সামেশন মানে। আর সমাকলন মানে কি? সমাকলন মানে হচ্ছে কতগুলি কন্টিনিউয়াস মানে লাগাতার কন্টিনিউয়াস সংখ্যার যোগফলকে বোঝায় সমাকলন। যেমন ধরো একটা সিঁড়ি দিয়ে ধরো তোমাকে এখানে উপরে উঠতে হবে, ঠিক আছে? তো সিঁড়িটাতে প্রত্যেকটা ধাপ ধাপ আছে, তাই না? প্রত্যেকটা ধাপ ধাপ করে আছে সিঁড়িটা। তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে স্টেপ করে উঠে তুমি সিঁড়ির উপরে উঠতে পারবে, এই জায়গাটায় পারবে তো, তাই না? 1 নম্বর ধাপে উঠলে তুমি, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, এরকম করে 4 নম্বরে গিয়ে উঠলে। তো সামেশন মানে হচ্ছে এই সিঁড়ির ধাপগুলো যোগ করা, আর সমাকলন হচ্ছে এইটাই যদি আমি উঠতে চাই, ধরো এই দিকে একটা স্লোপ করা আছে, ধরো র্যাম্প আছে, র্যাম্পে তো কোনো সিঁড়ি থাকে না, হাঁটতে হাঁটতে উঠে যেতে হয় এরকম করে। তো এই জায়গাতেই পৌঁছাচ্ছি কিন্তু কোনো সিঁড়ি বা ধাপ নেই বা গ্যাপ নেই, তো এইটাকে বলা হয় যোগফলটাকে বলা হয় সমাকলন। আর এই দিক দিয়ে যোগফলকে যদি যায় তো সেটাকে বলা হয় সামেশন। বোঝা গেছে আশা করি সমাকলন সামেশনটা। এবার আমরা সমাকলনের সূত্রগুলো জানবো। তার আগেই আমরা অবকলনের সমস্ত সূত্র শিখেছি, আশা করছি মুখস্থও আছে প্রত্যেকের। সেই সূত্রগুলোকেই কাজে লাগিয়ে আমি সমাকলনের সূত্র নির্ণয় করব, এবং সেগুলো তোমাদের মুখস্থও করতে হবে না। দেখো কিভাবে করবে। একটু আগেই আমি বললাম যে সমাকলন হলো অবকলনের বিপরীত প্রক্রিয়া। তার মানে আমি একটু আগে দেখালাম না যে cos x থেকে sin x আসা আছে, তার মানে এখান থেকে আমি একটা সূত্র পেয়েছি না, যে ইন্টিগ্রেশন অফ cos x dx সমান সমান কি লিখেছি, sin x প্লাস c, তাই না? তবে এটা কি হবে বলো, ইন্টিগ্রেশন অফ, এখান থেকে কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইন এক্স ডিএক্স সমান সমান লিখতে পারবো কত, cos x প্লাস সি। এবার এই মাইনাসটাকে এদিকে না রেখে ডান দিকে যদি গুণ করে দাও মাইনাস চলে আসবে, তো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান সমান মাইনাস cos x প্লাস সি। একই রকমভাবে যদি এটা করো, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স সমান সমান কত হবে, tan x, তাই না? এটা করলে কত হবে,
এখান থেকে করলে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স সমান ডিএক্স সমান সমান হবে মাইনাস কট এক্স প্লাস সি হবে। তো দেখো আমাদের অবকলনের সূত্রটি মুখস্থ থাকলেই সমাকলনের সূত্র নিজে নিজেই চলে আসলো, কারণ যেহেতু সমাকলন হচ্ছে অবকলনের বিপরীত প্রক্রিয়া, তাই উল্টো করে বসিয়ে দিলাম। শুধু সিটা তোমাকে একটা ধ্রুবক রাখতে হবে। এবার দেখো এখানে এখানে কি হবে তুমি বলো, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স লগে, তো এখানে লিখবো না, লগের আগে কি করবো, এবারে ভাগ করে দেবো। তো ডিএক্স সমান সমান কত হবে, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি, তাই না? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স একই হবে, যেহেতু দুদিকেই একই আছে, তো কত হবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স। তো এটা কত হবে দেখো, এটা হবে ইন্টিগ্রেশন অফ 1/x dx, মানে 1/x এর সাপেক্ষে সমাকলন কত হচ্ছে, log of mod x প্লাস সি, log of mod x প্লাস সি। এটা দেখো ddx of x সমান সমান 1 হয় আমরা জানি, তো তবে কত হবে, ইন্টিগ্রেশন অফ 1x তো লেখো না, dx সমান সমান কত হবে, x প্লাস সি। তবে এখান থেকে সূত্রটা কি আসবে বলো, দেখো এখান থেকে সূত্র যদি আনতে যাও তো তোমরা কি লিখবে, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n-1 dx, এটার সূত্র তো লিখলে হবে না। আমি তখন কি করব, দেখো এটাকে করতে গিয়ে করবো কি, n এর জায়গায় আমি n+1 বসিয়ে দেবো। তো x টু দি পাওয়ার n+1 এর যদি ডেরিভেটিভ করো তবে কত হবে, n+1 ইন্টু x টু দি পাওয়ার n হবে। দেখো তবে এখান থেকে আমি সূত্রটা নিয়ে আসবো। এবার দেখো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান সমান কি লেখা যাবে, n+1 দিয়ে ভাগ হয়ে যাবে, x টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস সি আসলো, যেখানে n অবশ্যই নট ইকুয়াল টু -1, কারণ -1 হলে তো অসংঘাত হয়ে যাবে, তাই n এর মানটা -1 বাদ দিয়ে যে কোনো কিছু হতে হবে। তো দেখো সবটা সূত্র আমরা কি থেকে পেলাম, অবকলন থেকেই পেয়ে গেলাম সবটা সমাকলনের সূত্র। চলো আরো কয়েকটি সূত্র অবকলন থেকে দেখে নাও। দেখো ddx অফ sec x সমান সমান আমরা জানি sec x tan x, তবে সমাকলনের সূত্র কি হবে এখানে, ইন্টিগ্রেশন অফ তবে sec x tan x dx, মানে উল্টো দিকটার ইন্টিগ্রেশন সমান সমান হবে তবে sec x সমান সমান sec x প্লাস c, একটা ধ্রুবক। এখান থেকে কি পাবো দেখো, ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন অফ cosec x cot x, cosec x cot x সমান সমান dx সমান সমান কত হবে, cosec x মাইনাস হবে মাইনাস cosec x প্লাস c। 12 নম্বর দেখো, যদি যে কোনো একটি ধ্রুবক fx এর সঙ্গে যদি ইন্টিগ্রেশন করা হয়, অবকলনের মতোই ধ্রুবকটা বাইরে চলে আসবে, মানে এটা বাইরে চলে আসবে এবং fx এর হবে ইন্টিগ্রেশন, fx dx এর সমাকলন করব। 13 নম্বর দেখো, যদি অনেকগুলো অপেক্ষকের যোগফল যদি থাকে, ধরো f1x প্লাস f2x প্লাস f3x, যদি অনেকগুলো অপেক্ষকের যোগফল আকারে যদি থাকে তার সমাকলন করতে বলে, তখন আমরা পৃথক পৃথকভাবে সমাকলন করলেই হবে, f1x dx প্লাস f2x dx প্লাস f3x dx প্লাস c, প্রত্যেকটার পৃথক পৃথক করে সমাকলন করে যোগফল করলেই টোটালটার সমাকলন চলে আসবে। তবে তোমাদের মনে অনেকটা কোশ্চেন না থাকতে পারে যে স্যার আমার তো স্যার প্লাস মাইনাসের গন্ডগোল হয়ে যাচ্ছে, কি করে প্লাস মাইনাসগুলো মনে রাখবো। দেখো প্লাস মাইনাস মনে রাখার আমি টেকনিক একটু বলেছিলাম এর আগে, দেখো ভালো করে মনে রাখবে, অবকলনের ক্ষেত্রে যতগুলো অবকলন সি থাকবে অবকলনের প্রথমে, প্রত্যেকটার মাইনাস হবে। যেমন দেখো cos সি দিয়ে স্টার্ট মাইনাস আছে, cot সি দিয়ে স্টার্ট মাইনাস আছে, এখানে দেখো এস মাইনাস হবে না, এখানে cosec x সি দিয়ে স্টার্ট মাইনাস আছে, আছে। তো যতগুলো অবকলনের ক্ষেত্রে সি দিয়ে স্টার্ট হবে তার ডেরিভেটিভ করলে কিন্তু মাইনাসই আসবে। আর সমাকলনটা যেহেতু বিপরীত, সেখান থেকে তোমরা মনে রেখে নেবে যে কোনটা মাইনাস কোনটা প্লাস হবে। আশা করছি তোমাদের সূত্রগুলো ভালো করে বুঝতে পেরেছো। তো মুখস্থ করার কোনো ব্যাপার নেই, অবকলনটা মনে থাকলেই সমাকলনের সবটা সূত্রই চলে আসছে। চলো এবার প্রশ্ন উত্তর পর্বর দিকে যাওয়া যাক। সংক্ষিপ্ত প্রশ্নাবলী কোয়েশ্চেন নাম্বার 1 থেকে শুরু করছি।
তোমরা যারা ভিডিওগুলি আমার দেখছো তোমরা বুঝতে পারবে যে আমার চ্যানেলে যে সমস্ত অঙ্ক করানো হয় নির্ভুলভাবে করানো হয়, কোনো তাড়াহুড়ো নয় এবং ভুল পদ্ধতি নয়, যেটুকু করানো হবে সঠিক পদ্ধতির মাধ্যমেই করানো হবে। তাই তোমরা আমার চ্যানেলটাকে একটু ফলো করো এবং ভিডিওগুলিকে যদি ভালো লাগে লাইক করো। চলো কোশ্চেন নাম্বার 1 দেখো, বলছে এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকল কি হবে। তো কে ধ্রুবকের সমাকল মানে কি, কে ধ্রুবকের এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, সমাকল করব, তাই না। তো এখানে একটু আগেই আমি শিখালাম সূত্র কি, যদি কোনো ধ্রুবক পদ থাকে ইন্টিগ্রেশন বাইরে চলে যায়, ধ্রুবক পদ গুণ আছে না, তো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তো বাইরে চলে আসলো কে ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন কি করতে শিখালাম, ডিএক্স এর ইন্টিগ্রেশন সূত্র কি শিখলে এখনই, কে ডিএক্স মানে হচ্ছে এক্স প্লাস সি লিখতে হবে, তাই না। হয়ে গেল। 2 নম্বরটা দেখো, যদি ডিওয়াই বাই ডিএক্স সমান সমান 6x হয় তবে ওয়াই এর মান কত হবে। তো কি দেওয়া আছে এখানে, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান কত আছে 6x, এখান থেকে ইমপ্লাইজ করবে কি ডিওয়াই সমান সমান 6x dx হবে। উভয় পক্ষে আমি সমাকলন করে দিচ্ছি, উভয় পক্ষকে সমাকলন করে পাই, তবে কি হবে দেখো, বাঁ দিকে হবে ইন্টিগ্রেশন ডিওয়াই সমান সমান, ডান দিকে হবে 6x dx হবে। ইমপ্লাইজ করবে দেখো dx যদি থাকে তো কি হয়, ইন্টিগ্রেশন করলে x হয়, তো এখানে dy আছে তো ইন্টিগ্রেশন করলে কত হবে y হবে, সমান সমান 6টা ধ্রুবক না, তো ধ্রুবকটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন x dx প্লাস একটা কনস্ট্যান্ট হয় c, ইমপ্লাইজ করবে দেখো y সমান সমান x, আর x dx মানে কত হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 মানে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস c, ইমপ্লাইজ করবে দেখো y সমান সমান তবে কত হলো 6 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস c হচ্ছে ধ্রুবক, কাটাকাটি করলে 3 সমান সমান 3x স্কোয়ার প্লাস c। দেখো খুবই সহজ, আশা করছি বোঝা গেছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 3, একটি অপেক্ষকের অন্তর্কলজ √x হলে অপেক্ষকটি কি হবে। দেখো তার মানে অন্তর্কলজ নাকি ডিওয়াই বাই ডিএক্স সমান সমান √x, এটা প্রদত্ত দেওয়া আছে। ইমপ্লাইজ করবে কি, আমরা গুণ করে দেবো ডিওয়াই সমান সমান কত হবে √x dx হবে। উভয় পক্ষকে সমাকলন করে পাই, সমাকলন করলেই তো আমরা ফাংশনটা আবার ঘুরে পাবো। তো দেখো বাঁদিকে কত হবে ইন্টিগ্রেশন ডিওয়াই সমান সমান, ডান দিকে কত হবে দেখো √x মানে কি লেখা যাবে x টু দি পাওয়ার হাফ dx প্লাস c, একটা ধ্রুবক নিয়ে নেব সমাকলন করলে। ইমপ্লাইজ করবে দেখো ইন্টিগ্রেশন অফ ডিওয়াই, আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ dx হলে কত হয় x হয় না, তো তার মানে এটা হয়ে যাবে y সমান সমান ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার হাফ, আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান সমান কি হয় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c হয়। তো এটা মানে কত হবে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস c। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এদিকে একটা ধ্রুবক c লিখলেন না কেন, বা c1 লিখলেন না কেন, এদিকে c2 লিখলেন না কেন। কারণ দেখো এই c1টা যখন c1 যদি দেখো c1টাকে যদি এপারে নিয়ে আসো তো c1 প্লাস c যোগ করলে কি হয় একটা ধ্রুবকই হয়, ওই জন্য আমরা করবো কি একটাই ধ্রুবক নেব ইন্টিগ্রেশন তুললে, ঠিক আছে। দুটা ইন্টিগ্রেশন থাক আর যটা ইন্টিগ্রেশন থাক ধ্রুবকটা কি হবে একটাই হবে। তো ইমপ্লাইজ করবে দেখো y সমান সমান কত হবে x টু দি পাওয়ার যোগ করলে 3/2 বাই 3/2 প্লাস c, ইমপ্লাইজ করবে y সমান সমান 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস c হয়ে গেল। অপেক্ষকটি নির্ণয় করতে বলেছিল, দেখো y সমান সমান এই অপেক্ষকটি পেয়ে গেলাম, এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান এত হলে y এর মান কত হবে। তোমাদের আমি দেখতে পাচ্ছি যে বেসিক কনসেপ্ট ভিডিওগুলি দেখার প্রতি অনীহা। আমি বলবো তোমাদের
কোশ্চেনের ভিডিও না দেখে তোমরা বেসিক কনসেপ্টের ভিডিও একবারের জায়গায় দুইবার দেখো, কিন্তু বেসিক কনসেপ্টের ভিডিওটা তোমাদের দেখা উচিত। ওখান থেকেই সমস্ত কিছু হচ্ছে, তাই তোমাদের বেসিক কনসেপ্টের ভিডিওটি একবারের জায়গায় দুইবার দেখা উচিত। অঙ্কের ভিডিওটি না দেখলেও চলবে, কিন্তু বেসিক কনসেপ্টটাকে তোমরা ভালো করে ভিডিওগুলি দেখবে, তাহলেই দেখবে যে অঙ্কগুলি বুঝতেও সুবিধা হচ্ছে এবং তোমরা নিজে থেকেও করতে পারছো। ঠিক আছে, চলো। আচ্ছা, তবে দেখো এই অঙ্কটাতে কি দেওয়া আছে, dy বাই dx সমান সমান 3x² মাইনাস 2 ইমপ্লাইজ করবে কি dx দিয়ে গুণ করে দেবো, তো dy সমান সমান 3x² মাইনাস 2 dx। উভয় পক্ষকে সমাকলন করে দিচ্ছি, কত হবে ইন্টিগ্রেশন dy সমান সমান ইন্টিগ্রেশন 3x² মাইনাস 2 dx। দেখো এটা মানে কি, এটা মানে y সমান সমান এটা কি হবে, দেখো একটু আগেই আমি করিয়েছি f1x প্লাস f2x, এইরকম করে যদি অনেকগুলো অপেক্ষকের যোগফল থাকে তার সূত্র কি হয়, f1x ইন্টিগ্রেশন dx প্লাস ইন্টিগ্রেশন f2x dx। এরকম করে ইন্টিগ্রেশনগুলোকে পৃথক করে দেওয়া যায়। তবে দেখো এখানেও দুটি আছে না, তবে দুটাকে পৃথক করতে পারি, তো কি দেখবো ইন্টিগ্রেশন 3x² dx মাইনাস ইন্টিগ্রেশন 2 dx প্লাস c করেছি, করা যাবে। দেখো দুটো ইন্টিগ্রেশনকে পৃথক পৃথক করে দিলাম। এবার দেখো ধ্রুবক পদটা আমরা জানি বাইরে চলে আসে, তো বাইরে থাকলো x² dx হলো ভিতরে, এখানে ধ্রুবক পদ বাইরে চলে আসবে 2 চলে আসলো বাইরে, dx প্লাস c থাকলো। এখানে কত হবে 3x² এর ইন্টিগ্রেশন করলে কত হয়, ইন্টিগ্রেশন অফ x⁴n dx, সূত্র কি জানি আমরা x⁴n + 1 বাই n + 1 প্লাস c, এই সূত্র এখানে অ্যাপ্লাই করি, তো কত হবে x⁴ 2 + 1 বাই 2 + 1 মাইনাস 2 ইন্টিগ্রেশন dx এর সূত্র তো আমরা জানি x প্লাস c হয়, এটা মানে কি x আর c লিখে দিলাম একটা। তো দেখো 2 + 1 3 3 3 কেটে যাবে, তবে কত থাকলো x⁴ মাইনাস 2x প্লাস c, হয়ে গেল y এর মান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, প্রমাণ করো যে ইন্টিগ্রেশন a⁴x dx সমান সমান হচ্ছে a⁴x বাই log a প্লাস c, যেখানে a > 0 এবং c একটি ধ্রুবক। আরও প্রমাণ করতে হবে যে a = 1 হলে এই সূত্রটি কি সত্য হবে। তো প্রথমে আমরা এই সূত্রটি সত্য আছে কিনা প্রথমে যাচাই করি। যদি ধরো ddx অফ ক্যাপিটাল fx এর ডেরিভেটিভ করলে যদি আমরা স্মল fx পাই, তবে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ fx dx সমান সমান ক্যাপিটাল fx পারবো। তার মানে আমরা এই ডান দিকেরটার যদি আমরা ডেরিভেটিভ করে যদি এই টি পেয়ে যাই, fx পেয়ে যাই, তবেই আমরা বলে দিতে পারবো। তো দেখো এখন তবে আমরা নির্ণয় করব কি, এখন আমরা নির্ণয় করব কি ddx অফ a⁴x বাই log বেস a প্লাস c এর ডেরিভেটিভ করব। তো চলো এর ডেরিভেটিভ করলে কত আসছে, দেখো log বেস e এটা তো ধ্রুবক, log বেস e a এটা হচ্ছে ধ্রুবক, বাইরে চলে আসলো ddx অফ a⁴x প্লাস ddx অফ c, লেখা যাবে। ডেরিভেটিভটা পৃথক পৃথক হয়ে যায়, ইন্টিগ্রেশনের মতোই পৃথক করে দিলাম। এবার দেখো 1 বাই log বেস e a, a⁴x এর সূত্র কি a⁴x log বেস e a, আর ddx অফ c ধ্রুবক পদের ডেরিভেটিভ করলে কত হয় 0। দেখো এটা কেটে যাচ্ছে, থাকলো কত a⁴x। এখনই বললাম দেখো ddx অফ এইটা সমান সমান যদি এটা পাই, তার মানে এর ইন্টিগ্রেশনটা এটা। এখনই দেখো ddx অফ এটা সমান সমান যদি fx পাই, তার মানে fx এর ইন্টিগ্রেশনটা হচ্ছে ক্যাপিটাল fx। অতএব আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ a⁴x dx সমান সমান কত, এইটা a⁴x বাই log বেস e a প্লাস c, এটা একটা প্রুভড হয়ে গেল। নেক্সট বলেছিল a = 1 হলে সূত্রটি কি সত্য হবে। দেখো a যদি 1 হয়, যদি a = 1, যদি a = 1 হয় তবে কি হবে, তবে এই log দেখো log e বেস 1 এর মান কত হবে 0 হবে। তো 0 যদি হয় অতএব
a টু দি পাওয়ার x বাই লগ e বেস a এর মান কি হবে? এর মান অনির্ণেয় হবে, তাই না? এর মান নির্ণয় করাই যাবে না এর মান। সুতরাং a ইকুয়াল টু 1 হলে সূত্রটি সত্য হবে না। হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে দেখাও যে sin mx dx তার ইন্টিগ্রেশন সমান সমান মাইনাস cos mx বাই m প্লাস c হবে। দেখো একটু আগেই আমি বললাম কি ddx অফ ক্যাপিটাল fx কোনো একটি অপেক্ষকের অবকলন করলে যদি স্মল fx অপেক্ষকটা পেয়ে যায় তবে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ fx dx সমান সমানই হচ্ছে ক্যাপিটাল fx, বলতে পারি তো। তবে fxটা যদি আমরা ডান দিকের গোটাটাকে ধরে নেই fx, তো ধরি ক্যাপিটাল fx সমান সমান টোটালটাকে ধরে নাও মাইনাস cos mx বাই m প্লাস c, আর স্মল fxটাকে ধরে নিচ্ছি sin mx। এবার এর ডেরিভেটিভ করে দিয়ে fx পেয়ে যাই, তো এখন ddx অফ ক্যাপিটাল fx সমান সমান ddx অফ মাইনাস cos mx বাই m প্লাস c, এটার মান নির্ণয় করি। দেখো ডেরিভেটিভ দুটোর পৃথক পৃথক হয়ে যাবে, এর সঙ্গে হয়ে যাবে, এর সঙ্গে হয়ে যাবে। তো মাইনাস 1 বাই এমটাকে বাইরে করেছি যেহেতু ধ্রুবক পদ, তো ddx অফ cos mx প্লাস ddx অফ c। দেখো ddxটাকে পৃথক করে দিলাম, এটা একটা পদ, এটা একটা পদ, দুটো পদে পৃথক পৃথক করে দিয়েছি। 1 বাই এমটা যেহেতু ধ্রুবক তাই বাইরে থাকলো, ddxটা cos mx এর উপর থাকলো, সমান সমান মাইনাস 1 বাই এম ddx অফ cos mx এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস sin mx। যেহেতু x এর সঙ্গে m আছে তার মানে এরও ডেরিভেটিভ করতে হবে, mx এর ডেরিভেটিভ করলে কত হবে? m হবে, প্লাস c এর ডেরিভেটিভ করলে 0, m কেটে গেল, মাইনাস আছে প্লাস sin mx হলো, সমান সমান কি পেলাম? fx পেলাম না? দেখো ddx অফ fx সমান সমান fx। তবে অতএব আমরা বলতে পারবো কি ইন্টিগ্রেশন অফ sin mx dx সমান সমানই হবে মাইনাস cos mx বাই m প্লাস c। প্রুভড হয়ে গেল। নেক্সট 7 নম্বরটা একই আছে, শুধু cos দিয়ে আছে, সেটা তোমরা বাড়িতে করবে, আমি 8 নম্বরটা করছি। দেখো 8 নম্বরটা বলছে কি অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে এটা প্রমাণ করতে হবে। তো আমি একই রকমভাবে করব, যে এটাকে আমরা fx ধরে নিতে পারি বা ডাইরেক্ট করতে পারি, ddx অফ এটা বার করি। ধরো এবার ডাইরেক্ট করছি এই অঙ্কটাতে। এখন ddx অফ tan mx বাই m প্লাস c এর ডেরিভেটিভ করে দেখি কত হচ্ছে। তো ডেরিভেটিভ পৃথক পৃথক হয়ে যাবে, তো ddx অফ এটা প্লাস ddx অফ এটা c। এবার এখান থেকে কি আছে 1 বাই এমটা বাইরে চলে আসবে, 1 বাই এম বাইরে আসলো, ddx অফ tan mx থাকলো প্লাস ddx অফ c থাকছে, সমান সমান 1 বাই এম চলে আসলো, ddx অফ tan x এর ডেরিভেটিভ কত হয় আমরা জানি, ddx অফ tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, x মানে এখানে mx আছে। এবার যেহেতু দেখো এখানে mx আছে, x এর সঙ্গে m গুণ আছে, তার মানে এরও ডেরিভেটিভ করতে হবে, ddx অফ mx হবে এখানে, ddx অফ mx করলে কত হয়? m থাকবে, প্লাস ddx অফ c এর ডেরিভেটিভ 0। দেখো m কেটে গেল, কত হলো? sec স্কয়ার mx। তার মানে কি পাচ্ছি? এর অবকলন করলে পাচ্ছি sec স্কয়ার mx। অতএব এর সমাকলন ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার mx dx সমান সমান কত? তার মানে tan mx বাই m প্লাস c। প্রুভড। এবারে কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, sec mx tan mx তার সমাকলন করলে হবে sec mx বাই m প্লাস c। তার মানে আমরা এর ডেরিভেটিভ করে দেখব যে এটা আসছে কিনা। তো করে দেখি, ddx অফ sec mx
বাই এম প্লাস সি করলে কত হচ্ছে, ডেরিভেটিভকে পৃথক পৃথক করে দেবো, তো 1/m বাইরে আসবে, ddx অফ sec mx প্লাস ddx অফ c সমান সমান 1/m থাকলো, ddx অফ sec mx এর ডেরিভেটিভ করলে কত হয়, আমরা কি জানি sec x tan x, মানে sec x মানে এখানে mx tan mx, ddx অফ sec x এর ডেরিভেটিভ করলাম, কিন্তু এখানে x এর জায়গায় কি আছে mx আছে, x তো নেই mx আছে, তার মানে mx এর ডেরিভেটিভ করতে হবে, মানে ddx অফ mx ও লিখতে হবে প্লাস ddx অফ c এর ডেরিভেটিভ 0, কারণ ধ্রুবক পদের অবকলন করলে সবসময় 0 হয়। চলো এখানে কত হচ্ছে 1/m sec mx tan mx ইনটু হয়ে যাবে m, mm কেটে গেল, থাকলো কত sec mx tan mx। তবে দেখতে পাচ্ছি কি আমরা এটার অবকলন হচ্ছে এটা, তার মানে এটার সমাকলন হচ্ছে এটা, অতএব আমরা উল্টোটা ভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ sec mx tan mx dx সমান সমান sec mx বাই m প্লাস c। প্রুভড, এটাই প্রমাণ করতে বলেছিল আমাকে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে দেখাও যে এত। তো দেখো এতক্ষণ থেকে যে সংজ্ঞার সাহায্যে সবগুলো দেখাচ্ছে, কিন্তু সবগুলো সূত্র, এই সূত্রগুলো প্রয়োগ করেই পরবর্তীতে অঙ্কগুলো করব, কিন্তু আমরা এখন প্রমাণ করে দেখাচ্ছি যে এগুলো হচ্ছে কিনা। চলো এটাও একই জিনিস আছে, আমরা কি করব এই গোটাটা ডেরিভেটিভ করে দেখবো, যদি এই অংশটুকু চলে আসে তবে আমরা বলে দিতে পারবো। তো চলো গোটাটার আমরা এই গোটাটার ডেরিভেটিভ করি। এখন ddx অফ মাইনাস cosec mx বাই m প্লাস c সমান সমান কত হবে, ডেরিভেটিভ পৃথক পৃথক করা যায়, পৃথক পৃথক করে দেবো, ধ্রুবক পদকে বাইরে করে দেবো, ddx অফ cosec mx প্লাস ddx অফ c। দেখো ডেরিভেটিভকে পৃথক পৃথক করে দিলাম এবং ধ্রুবক পদ ছিল যে m, সেটাকে বাইরে করে দিয়েছি, ddx অফ cosec x রেখেছি আর ddx অফ c রেখেছি, সমান সমান মাইনাস 1/m থাকলো। আমরা ddx অফ cosec x এর ডেরিভেটিভের সূত্র কি জানি, মাইনাস cosec x মানে এখানে mx, cot x, x মানে এখানে mx, যেহেতু mx আছে তার মানে ddx অফ mx ও হবে, mx এর ডেরিভেটিভ প্লাস ধ্রুবক পদের ডেরিভেটিভ 0 হয়, সমান সমান মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1/m cosec mx cot mx ইনটু এটা ডেরিভেটিভ করলে কত হবে m টা বাইরে চলে আসবে, ddx অফ x মানে 1 মানে m হলো, কেটে গেল, থাকলো কত cosec mx cot mx। তার মানে দেখতে পাচ্ছি এর ডেরিভেটিভ করলে পাচ্ছি আমরা এটা, তার মানে এর সমাকলন করলে পাবো আমরা ভিতরেরটা, অতএব আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ cosec mx cot mx dx সমান সমানই বলতে পারবো মাইনাস cosec mx বাই m প্লাস c। প্রুভড। এবারে নেক্সট দেখো সমাকলনের সংজ্ঞার সাহায্যে নিচের প্রতি ক্ষেত্রে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। তবে যে আমরা সমাকলনের যে সূত্রগুলো জানলাম সেই সূত্র প্রয়োগ করে আমরা এখান থেকে y কে x এর আকারে প্রকাশ করব। চলো তবে এটা শুরু করি। কোশ্চেন নাম্বার 12, এখানে কি বলেছে dy বাই dx সমান সমান 3x স্কয়ার প্লাস 2। আমরা কি করব, dx টাকে ডান দিকে গুণ করে দিব, dy সমান সমান 3x স্কয়ার প্লাস 2 ইনটু হয়ে যাবে কত dx। এবার উভয় পক্ষে সমাকলন করে পাই। তোমরা এই কথাটি প্রত্যেকটা অঙ্কেই লিখবে যখন সমাকলন করবে। তো চলো এবার এখানে কত হবে, ইন্টিগ্রেশন dy সমান সমান ইন্টিগ্রেশন 3x স্কয়ার প্লাস 2 dx হবে, ইমপ্লাইজ করে দেখো dx থাকলে x হতো, তো ইন্টিগ্রেশন dy থাকলে তাহলে y হবে, ইকুয়াল টু আমরা জানি সমাকলনকে দুটি বা তিনটি বা চারটি যাই হোক অপেক্ষকের যোগফল আকারে বা বিয়োগফল আকারে যদি থাকে তো সমাকলনকে পৃথক পৃথক করা যায়। তবে একে পৃথক করে লিখব, অতএব ইন্টিগ্রেশন 3x স্কয়ার dx
প্লাস ইন্টিগ্রেশন 2dx, তাই না? সূত্র জানতাম যে f1x প্লাস f2x দুটি লিখছি ধরো, dx যদি থাকে তখন আমরা পৃথক করে লিখতে পারি ইন্টিগ্রেশন f1x dx প্লাস ইন্টিগ্রেশন f2x dx। দুটির ক্ষেত্রে লিখলাম, দুটি, তিনটি, চারটি, n তম যতগুলাই থাকবে সবাইকেই পৃথক করা যায়। প্লাস সি লিখে দিচ্ছি ধ্রুবক পদ একটা। চলো এখানে 3x স্কোয়ার, এক্স স্কোয়ারের সমাকলন করলে কত হবে? x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1। কোত্থেকে পেলাম? কারণ আমরা জানি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাই বসিয়েছি। প্লাস 2টা তো বাইরে চলে আসে ডেরিভেটিভের, আর ইন্টিগ্রেশন dx করলে কত হয়? x প্লাস সি, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন dx সমান সমান কত হয়? x। তো দেখো সবগুলোর সি মিলিয়ে একটাই সি লিখলাম, কারণ এটাতে লিখলে c1, এখানে লিখলে প্লাস c2, c1 প্লাস c2 মানে c, তাই জন্যই আমরা সমস্ত সিকে মিলিয়ে একটা সি লিখছি। তো তবে দেখো এখানে কত হচ্ছে? 2 প্লাস 1 3, 3 3 কেটে যাবে, তবে x টু দি পাওয়ার 3 প্লাস 2x প্লাস সি হয়ে গেল অ্যান্সার এটাই। দেখো ওয়াইকে x এর অপেক্ষক রূপে প্রকাশ করে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, dy সমান সমান এত আছে, তবে কি করব? উভয় পক্ষকে সমাকলন করব। এটা তো সাজানোই আছে, তাই উভয় পক্ষকে সমাকলন করে পাই। তবে এপারে সমাকলন করলে কত হবে? dy ইন্টিগ্রেশন, এই পারে সমাকলন করলে কত থাকবে? ax প্লাস b dx। দেখো ইন্টিগ্রেশন dy মানে কত হয়? y, আর এটা যেহেতু দুটি পদ আছে তো পৃথক পৃথক করে লিখবো ইন্টিগ্রেশন ax dx প্লাস ইন্টিগ্রেশন b dx। ইন্টিগ্রেশনের ভিতরে ধ্রুবক পদ যদি থাকে বাইরে চলে আসবে, তবে a ইন্টিগ্রেশন x dx প্লাস b বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন dx, একটা ধ্রুবক পদ লিখে দিলাম প্লাস c। সমান সমান কত হবে? a x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস b x প্লাস c। দেখো এই সূত্র, x টু দি পাওয়ার n থাকলে n dx মানে x টু দি পাওয়ার n প্লাস 1, এখানে x টু দি পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তো 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 সমান সমান কত হচ্ছে? তবে a x স্কোয়ার বাই 2 প্লাস bx প্লাস c, এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, dy বাই dx সমান সমান 2 sin 2x। এখান থেকে কি করবে? ইমপ্লাইজ করবে dy dxটা দিয়ে গুণ করে দেবো, কত হবে? 2 sin 2x dx হবে। উভয় পক্ষকে সমাকলন করে পাই লিখব, উভয় পক্ষকে সমাকলন করে পাই। ইন্টিগ্রেশন তবে হবে বাদিকে dy সমান সমান ইন্টিগ্রেশন 2 sin 2x dx প্লাস c ধ্রুবক পদ নিয়ে নিলাম একটা। ইমপ্লাইজ করে দেখো ইন্টিগ্রেশন dy মানে y সমান সমান 2 ধ্রুবক পদ বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন sin 2x dx প্লাস c। একটু আগেই আমরা সংজ্ঞার সাহায্যে প্রমাণ করলাম sin mx dx এর ইন্টিগ্রেশন সমান সমান হয় মাইনাস cos mx বাই m প্লাস c। তবে এই সূত্রকে কাজে লাগালে এখানে কত হবে? 2 sin 2x, 2 মানে এখানে m মানে 2, তো কত হবে? মাইনাস cos 2x বাই 2 প্লাস c তো দিয়েছি আগেই, 2 2 কেটে গেল, থাকলো কত? মাইনাস cos 2x প্লাস c, এটি হচ্ছে অ্যান্সার এখানে। এবার দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, dy বাই dx সমান সমান রুট x দেওয়া আছে, তবে কি করবে? ইমপ্লাইজ করবে কত? dy সমান সমান রুট এক্সটাকে আমরা করলাম কি? x টু দি পাওয়ার হাফ dx লিখতে পারি, dx দিয়ে গুণ করে দিলাম, আর রুট এক্সটাকে x টু দি পাওয়ার হাফ লিখলাম। এবার উভয় পক্ষকে সমাকলন করে পাই, উভয় পক্ষকে সমাকলন করে পাই, তবে কত হবে? বাদিকে হবে ইন্টিগ্রেশন dy সমান সমান ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার হাফ dx। ইমপ্লাইজ করবে দেখো dy এর ইন্টিগ্রেশন হয় y সমান সমান এটার ইন্টিগ্রেশন কত হবে? x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1।
কারণ আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। এই সূত্রটা প্রয়োগ করছি এখানে, আর প্লাস সি এখানেও লিখতে পারো, প্লাস সি থেকে গেল। ইমপ্লাইজ করবে দেখো y সমান সমান তবে কত হবে, x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস সি। ইমপ্লাইজ করবে y সমান সমান 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এবার দেখো এখানে একটা শর্ত দেওয়া ছিল কি, যে y সমান সমান 3 যখন x সমান সমান 4। তো এখানে লিখব যখন x সমান সমান 4 তখন y সমান সমান 3। অতএব তো y এর মান 3, x এর মান কত 4, তো 2/3 ইন্টু x এর মান 4 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। ইমপ্লাইজ করবে কত 3 সমান সমান 2/3, 4 মানে কত লেখা যায় 2 এর স্কোয়ার ইন্টু 3/2 প্লাস সি। 2 2 কাটবে। এবার দেখো এখানে কত হলো 2/3, 2 এর কিউব মানে হচ্ছে 8 প্লাস সি। ইমপ্লাইজ করবে সি সমান সমান 3 মাইনাস কত হচ্ছে 8 2 16/3 হবে, সমান সমান 3 3 9 মাইনাস 16/3 সমান সমান মাইনাস 7/3। অতএব y সমান সমান কত পেলাম, এই c এর মানটা বসিয়ে দেবে এখানে। y সমান সমান হচ্ছে 2/3 x টু দি পাওয়ার 3/2 মাইনাস 7/3। আচ্ছা সমান সমান 1/3 কমন, 2x টু দি পাওয়ার 3/2 মাইনাস 7, এটি হচ্ছে অ্যান্সার। তবে আশা করছি ইন্টিগ্রেশনের অঙ্কগুলি বা সমাকলনের অঙ্কগুলি তোমরা বুঝতে পারছো। ভালো লাগলে কমেন্ট করো আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী কোশ্চেনগুলির সমাধান নিয়ে।